আমরা একটা জিনিস বোর্ডে লিখেছি, দেখেন, যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025। এই 25-এর আমাদের যে ত্রুটি বিচ্যুতি দূরকরণ ও ভবিষ্যৎ এবং 13 নভেম্বর 2026-এর সম্মেলনের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতিমূলক সভা। এটা এটা হচ্ছে 14ই নভেম্বর 2025 শুক্রবার। প্রথমে আমাদের ত্রুটি বিচ্যুতি বের করতে হবে। যদি ত্রুটি বিচ্যুতির পরিমাণ মানে সফলতার থেকে ব্যর্থতার পাল্লা বেশি ভারী হয়, তাহলে কিন্তু আমরা আর সামনের দিকে আগাবো না, তখন আর পরের অংশ বাদ যাবে, যে প্রস্তুতিমূলক সভা আর আমাদের প্রয়োজন নেই। তো আমরা শুরু করার আগে একটু সেই জগদীশ্বরকে স্মরণ করি। শুভ অপরাহ্ন সবাইকে, শুভ নমস্কার, সালাম এবং শ্রেণী বিশেষে প্রণাম ও স্নেহাশিস নিয়ে আমি শুরু করছি। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন গতকালকে আমরা গত পরশুদিনে মানে সম্পন্ন করে আমরা একটু সুন্দরবন ভ্রমণে গেছিলাম, আনন্দ আহ, উৎসাহ বা উদ্দীপনা নিয়ে। যে আমরা একটু, যেহেতু বিশ্বের সপ্তম নয় অষ্টম সপ্তম আচার্যের মধ্যে পড়েছিল না, সেটি অষ্টম আচার্যের মধ্যে পড়েছিল, সেটি দর্শন করার জন্য। তো সবাই দূর দূরান্ত থেকে পৌঁছাতে পারেননি, যার জন্য আজকের ক্লাস আকস্মিক অফ করে দিতে হয়েছে। আর আপনারা জানেন যে আমি শারীরিকভাবে কতটা মানে সক্ষম আছি, এটা তো আপনারা জ্ঞাত আছেন, দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। তো তার মধ্য দিয়ে যে আমরা আহ, গতকালকের সম্মেলনে শিক্ষণীয় আলাপ আলোচনা হয়নি। অনেক কিছু শিক্ষণীয় আমার দেওয়া উচিত ছিল, সেটি আমি দিতে পারিনি। তো এখানেও আমি চেষ্টা করব সর্বশেষ ত্রুটি অংশ শুনে, যদি বিশেষ করে আমি মনে করি যে, বা আপনারা যদি আমার কাছ থেকে আদায় করে নিতে পারেন, তাহলে সেই অংশটাও কিন্তু দেওয়া হবে। এবং এই অংশটাও সম্মেলন যেমন লাইভ ফোরকাস্ট হয়েছে, এই অংশটাও পুরাপুরি লাইভে দেওয়া হবে, যে এটি সম্মেলনের সমান আলোচনা বলে আজকের সভা কিন্তু গণ্য হবে। তার পরবর্তীতে আপনাদের সম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিব যে আগামী বছরের যে 12 এবং 13 নভেম্বর 2026, যে দিনে বৃহস্পতি এবং শুক্রবার পর্যায়ক্রমে যে দুটি দিন, এই দুটি দিনের জন্য আমরা প্রস্তুতি নিব কিনা, কি কি প্রস্তুতি নিয়ে আমরা এই সম্মেলনের ত্রুটি দূর করতে পারি, এই সকল বিষয় নিয়েই হচ্ছে আজকের আলোচনা। তো সর্বপ্রথম এই অনুষ্ঠানের শুরুতেই প্রথম যিনি বক্তব্য নিয়ে আসবেন, তিনি হচ্ছেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, বিশেষ করে প্রথম জ্যোতিষ সম্মেলনে যিনি জানাদের সব থেকে বেশি গুরুত্ব মানে আমি পেয়েছি, অনুধাবন করেছি, উপভোগ করেছি, জানাদের সহযোগিতায় আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। তিনি একসঙ্গে আমি নাম বলি, তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দেব, নীরজ কান্তি রয়, তারপর হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব সহ। আপনাদের যে পাইনি তা কিন্তু নয়, কিন্তু এই চারজনের আমি বেশি পেয়েছি। এই চারজনের ভিতর কার কোন অংশ কম পেয়েছি, তানার বক্তব্যের ভিতর আসতে হবে যে আমার এই অংশ কম পেয়েছি। বাকিদের কথাও আমরা শুনবো। তো এর ভিতর সর্বপ্রথম কি নীরজ কান্তি রায় স্যার উপস্থিত আছেন, আচ্ছা। জে কে দেব, জে কে দেব বাবু উপস্থিত আছেন, জয়ন্ত কুমার দেব প্রস্তুতি আছেন। হ্যাঁ, আসি স্যার। প্রথম জয়ন্ত কুমার দেব বাবু আপনার বক্তব্য নিয়ে আসবেন। তারপর ধারাবাহিকভাবে আসবেন নীরজ কান্তি রায় স্যার। তারপর হচ্ছে স্বপন চক্রবর্তী মহোদয় যদি থাকেন, তাহলে উনি গাড়িতে আছেন, ইতিমধ্যে বলেছেন, আমি শুনেছি। তো যদি পৌঁছে পারেন তাহলে পৌঁছালেন, আর যদি না পৌঁছে পারেন তাহলে যখন পৌঁছাবেন তখন বক্তব্য নেওয়া হবে। তারপরে 3 নম্বরে যাবেন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব। এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে যাবেন যারা বিশেষ করে আহ, এই যে আপনারা যে 5 জন বিজয়ী, সেই বিজয়ী 5 জন কিন্তু প্রস্তুত থাকবেন এর পরবর্তীতে। তো জে কে দেব স্যার, আপনি আপনার কি হ্যাঁ, কি নমস্কার। আপনি এই সব সম্মেলনের ব্যর্থতা পেয়েছেন, যেটি আমাদের একটি অপশন রেখেছিলাম যে ব্যর্থতার আলোচনা করার জন্য, আপনার কোন কোন জায়গা পূর্ণ হলে আপনি অদূর ভবিষ্যতে এই সম্মেলনকে সার্থক বলে মনে করবেন। আজ কিন্তু আমি কোনো ক্রমেই
এই সম্মেলনকে সার্থক মনে করতে পারছি না। আপনারা অনেকে বলছেন যে হ্যাঁ সার্থক, কিন্তু আমার কাছে মোটেই সার্থক নয়। সার্থকের পরিমাণ আমার কাছে সর্বোচ্চ জরিপ করে দেখলাম 15 থেকে 20% হতে পারে। তো যার যার কাছে কত পার্সেন্ট সার্থক এটাও উল্লেখ করে আপনার বক্তব্য দেবেন, আমরা এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ জয়ন্ত কুমার দেব মহোদয়কে। আপনি আপনার বক্তব্য পেশ করুন। তার আপনাকে প্রণাম জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি স্যার প্রথম যে কথাটা হচ্ছে ব্যক্তিগত মানে কাজে তো আমি স্যার আপনাকে কোনো সময় দিতে পারিনি আর সহযোগিতা করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমি প্রথমে আমার ব্যর্থতাটা স্বীকার করছি স্যার। আর হচ্ছে অনুষ্ঠান সূচিটাও আমি আসলে সেইভাবে দেখতে পারিনি। আহ, যে কারণে আসলে আমার একটু হযবরল অবস্থা গেছে স্যার। আমার মানে আমি যে সাপোর্টটা করব স্যার সেই জায়গায় আমি আসলে আমার প্রস্তুতিটা সেরকম ছিল না। এটাও আমার একটা বড় ধরনের ব্যর্থতা ছিল স্যার। আর অনুষ্ঠান সার্বিকভাবে আপনার 12 তারিখে সকাল থেকে যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে সব দিক দিয়ে আপনার সন্তুষ্টির কোনো ঘাটতি আমার নাই বা সন্তুষ্টি হয় না সেটা না। তবে অ্যাস্ট্রোলজিক্যাল আপনার হচ্ছে যে কোনো আহ, সম্মেলনের ক্ষেত্রে আমাদেরকে এখন আমি যেটা বলবো স্যার হচ্ছে মানে এখানেই ঘাটতি হয়েছে বা এটাই ঘাটতি, আমি এটা মানছি না বা আমি এটা মনে করছি না। তো আমরা হচ্ছে যেটা আমি স্যার ঢাকাতে যে আমাদের ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির এর আগে 2টা কনফারেন্সে আমি অংশ নিয়েছি, এখানেও দেখছি স্যার জ্যোতিষ বিষয়ক আলোচনার যে জায়গা, এই জায়গাটা একটু ঘাটতি আছে স্যার। তো আমি হচ্ছে চাচ্ছি ইন ফিউচার যে সম্মেলন হবে সেখানে আপনি বিষয়ভিত্তিক একটা বিষয় আপনার আলোচনা করবেন, সেটা নির্দিষ্ট সময় নিয়ে ঘন্টা 2 ঘন্টা এরকম। এটা ভিডিও হবে, এটা আমাদের হচ্ছে মানে সবাই পাবে, ইউটিউবে এতে যাবে তো স্বাভাবিকভাবে সবাই পাবে। এটা একটা স্পেসিফিক একটা বিষয় থাকবে। এর বাইরেও যদি মনে করেন সমগ্র বাংলাদেশের যেহেতু অ্যাস্ট্রোলজার এখানে আসে, যারা হচ্ছে প্রপার ওয়েতে মানে একটা বক্তব্য রাখতে পারবে যেটার সাথে শাস্ত্রগত মিল আছে এবং মানুষ প্রকৃতপক্ষে কিছু শিখবে, এটা কিছু নিয়ে যাবে, এরকম 4-5 জনকে আমরা যদি নিয়োগ করি যে না এখানে সাকল্যে 5 জন বক্তব্য রাখবে, তারা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা বিষয়ক বক্তব্য রাখবে, বা 10 জন বক্তব্য রাখবে সম্পূর্ণ শিক্ষা বিষয়ক বক্তব্য রাখবে, ঠিক আছে, এরকম একটা কিছু বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করি তাইলে স্যার এটা একটা পরিপূর্ণতা আসবে স্যার, আমি এটা মনে করি স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের তো আমি সহ স্যার আমরা যারা আছে আমরা সবাই ছাত্র, কাজেই জ্যোতিষিক যে মনোবৃত্তি বা সেই মানে অকালপিল্টের যে ডেপথ থাকার কথা সেটা এখনো হয়তো আমাদের মধ্যে গড়ে ওঠেনি। তো যেহেতু সেই ডেপথ সেই গভীরতা আমাদের মধ্যে গড়ে ওঠেনি, তো কাজেই আমরা হচ্ছে কিছুটা হযবরল অবস্থা আমাদের মধ্যে ছিল বা আমাদের সেই মনোসংযোগের ঘাটতি একটা ছিল। তো আমি মনে করি স্যার প্রথম যে আমরা তো 2টা সেশনে অনুষ্ঠানটা করছি, তো আমি মনে করি প্রথম সেশনে যদি আপনার হচ্ছে 1 ঘন্টার একটা শিক্ষামূলক বক্তব্য থাকতো বা আরো এনাদার কারো মানে এরকম থাকতো, আর শেষের দিক দিয়ে যদি এরকম কিছু আমরা করতে পারতাম, তো সেক্ষেত্রে অনুষ্ঠানটা আরো মানে ইয়ে হতো। তবে ওই একদিনে তো স্যার এত কিছু করা সম্ভব না। তা কাজেই আপনার সম্মেলন হতে হলে 2 দিন, 2 দিন ব্যাপী যদি সম্মেলন করা যায় তাইলেই সবচেয়ে পারফেক্ট একটা সম্মেলন করা যাবে, কারণ কিছু একটা শিকার বিষয় থাকবে, আবার হচ্ছে আনন্দ বেদনা শোনারও ব্যাপার থাকবে। তো এটাই হচ্ছে আমার মতামত আর কি স্যার। আর আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার যে পরীক্ষা সংক্রান্ত ঝামেলার কারণে আমি সময় দিতে পারিনি স্যার। আমি অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম মানে যেহেতু আগে থেকে মানে একটু কম গ্রুপে একটু কম সিন করছিলাম মেসেজ টেসেজ গুলা, কাজে আমি একটু আমি অ্যাবসেন্ট মাইন্ডও ছিলাম। তো যে কারণে স্যার আমি যে সাপোর্টটা দেওয়ার কথা ছিল সেই সাপোর্টটা আমি দিতে পারছি। তবে আমি নিরুজ দাকে ধন্যবাদ জানাই, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যে আন্তরিকভাবে সাপোর্ট দিয়েছেন, আমি নিরুজ দাকে ধন্যবাদ জানাই এবং নিরুজদার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি স্যার। আর এই অনুষ্ঠানে যারা আমাদের যে 5 জন বিজয়ী, সেই বিজয়ীর নাম আপনি ঘোষণা করার পরেই আমরা জানলাম যে 5 জন বিজয়ী। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো এইটা আনুষ্ঠানিকভাবে আমরা জানার পরে আমরা তাদেরকে তো ওইখানে অভিনন্দন দিতে পারি নাই। আহ, তো আমি আজকে এখানে সহপাঠী হিসেবে বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে আমি আজকে এই 5 জনকে আমার মনের অন্তরে অন্তঃস্থল থেকে আমি অভিবাদন জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে আবুল হোসেন সাহেবকে খুব মিস করছি, কারণ উনি থাকলে অনুষ্ঠানটা আরো সুন্দর হইতো, আরো প্রাণবন্ত হইতো। তো ওনাকেও খুব মিস করছি, এটাও স্যার একটা বিষয়।
তো সব মিলিয়ে স্যার আমার কাছে অনুষ্ঠান ভালো লাগছে। প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু ত্রুটি বিচ্যুতি তার স্যার থাকবেই, সীমাবদ্ধতা থাকবে, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই না। যেহেতু কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকবে। সেই ভুলকে সংশোধন করে আমরা সামনে এগিয়ে যাব, পিছনে ফিরে তাকাবো না। আমাদের অনেক কিছু অর্জন আছে। সকালবেলা আহ, আমাদের একটা সাংগঠনিক ব্যানার নিয়ে আমরা যেটা শুরু করলাম, তো এটার উদ্বোধনের পরে বাকি সব কাজে প্রতিটি পদক্ষেপে আমাদের সফলতা আসছে। তো এই সামান্য আমরা একটা বিষয় সংযোগ যা করতে পারছি না সময়ের অভাবের কারণে, তো সেটা আমরা ভবিষ্যতে সংযোগ করে নেব। এই ব্যর্থতাকে আমি ব্যর্থতা বলে মনে করি না স্যার। আমি মনে করি সেটা এটা আমরা এটাকে সংশোধন করার সুযোগ পাবো, এবং এইভাবেই আমরা সামনে এগিয়ে যাব, এবং এইভাবেই সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার সনাতন একাডেমি রূপে আত্মপ্রকাশ করে সামনে এগিয়ে যাবে স্যার। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ জে কে দেব স্যারকে। যেমন দেখুন, অনুষ্ঠান সূচি আমি এবং নীরজ স্যার দুজনে মিলে আমরা 20 কপি প্রিন্ট দিয়ে নিয়ে গেছিলাম, আপনার হাতে পৌঁছায়নি। এটা আপনার ব্যর্থতা, আপনার চেয়ে নেওয়া উচিত ছিল যে আমরা সকালে 9টার থেকে ব্যানার তৈরির প্রুফ দেখে এসে আমরা অনুষ্ঠান সূচি তৈরি করে নিয়ে নীরজ স্যারের কাছে আমরা সমস্ত কিছু ক্রেস্ট গাড়িতে রিজার্ভ করে উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি হলে আসছি। তো তার আগ পর্যন্ত এখান থেকে যে অনুষ্ঠান সূচি তৈরি হচ্ছে, আগে একটা রাত তৈরি হয়েছে, এটা চেয়ে নেওয়া আপনার উচিত ছিল হ্যাঁ যে স্যার, এটা অনুষ্ঠান আমার সূচি ব্যর্থতা স্যার। কিভাবে হচ্ছে। এটা আমার কিন্তু ব্যর্থতা সেটি স্যার। আপনার ব্যর্থতা, এটা হ্যাঁ স্যার। অনুষ্ঠান সূচি পাননি এটি বললে হবে না। যারা আমাদের ভলেন্টিয়ার ছিলেন তাদের অনুষ্ঠান সূচি নেওয়ার কথা আগে আমরা জুমে মিটিং করেছিলাম, সেখান থেকে নেওয়া উচিত ছিল। না স্যার, অনুষ্ঠান বিষয়ভিত্তিক সূচি একটা কপি আলোচনাও নিছি কিন্তু আছে স্যার। আমাদের, আমি আমি বলছি স্যার, এটাতে হ্যাঁ, আমি মনোসংযোগ করতে পারিনি, আমার ব্যর্থতাই স্যার, আচ্ছা এই আচ্ছা, কারণেই স্যার, পরীক্ষা সংক্রান্ত ঠিক আছে। জটিলতায়। তাছাড়া বিষয়ভিত্তিক আপনি যে আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা আমরা যত জ্যোতিষিক বক্তব্য যেগুলো রেখেছিলাম ওখানে বিষয়ভিত্তিক ছিল এবং বিষয়ভিত্তিক ওখানে উল্লেখও ছিল। তো আপনি মনোসংযোগ করতে পারেননি যে আমার কথা ছিল পামিস্ট্রিতে 5 জন বক্তব্য দেবেন, অ্যাস্ট্রোলজিতে 5 জন দেবেন, আর 5 জন হচ্ছে নিউমারোলজিতে দেবেন। তো নিউমারোলজিতে 2 জন দিয়েছেন, অ্যাস্ট্রোলজিতে আহ 1 জন, 2 জন মনে হয় দিয়েছেন, আর হচ্ছে কিসে পামিস্ট্রিতে কোনো বক্তব্য আসেনি। কিন্তু সেগুলো আমার ফাঁকে ফাঁকে যখন ধরেন আপনি কিছুক্ষণ নিউজ সঞ্চালন করেছিলেন, কিছু সময় মেধস কুমার ব্যানার্জি করেছিলেন, ওই মুহূর্তে আমার চতুর্দিকে নজর রাখতে গিয়ে সেখান থেকে দেখি কি এলোমেলো হয়ে গেছে। তারপর আমি দ্রুত খেতে গেলাম, খেতে যেয়ে আমি সেখান থেকে দ্রুত দৌড়ে আসলাম যে না, আমার এখানে খেতে বসলে হবে না কোনো ক্রমেই। আমি দ্রুত যাই, আমি এসে দেখি এদিকে আর একটা এলোমেলো হয়েছে। যা হোক, সেটি পরবর্তীতে আলোচনা করা হবে। তারপরেও যে কে দেব স্যার নিজের ভুলটা স্বীকার করতে করতে পেরেছেন বা করে নিয়েছেন, তার জন্য আমি সত্যিকার অর্থে গর্বিত উম, মনে করছি যে এইভাবে আমরা ভুল তুলে ধরবো। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন এই প্রতিষ্ঠানের অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কোঅর্ডিনেটর, যিনি আমাকে, মানে উনাকে ছাড়া এই সম্মেলন আলোর মুখ দেখতো না। কারণ উনি যে প্রতি রাত্রে আমার 1 ঘন্টা কথা না বললে 1 মাসের মধ্যে কোনোদিন কোনো রাত্রে আমি ঘুমাতে পারিনি। সেটি হচ্ছে 1 ঘন্টা সর্বদা সহযোগিতা করে যত লোকের এই ক্রেস্ট কার্ড, এমনকি পার্টিসিপেট সার্টিফিকেট, সমস্ত নাম ছবি যেগুলো আমি দেখার সময় পাইনি, সেগুলো সর্বদা দেখে উনি সহযোগিতা করেছেন। তারপরেও আমরা ভুল করেছি, কয়েকজন ক্রেস্ট পাইনি, একজনের ছবি আর একজনের নামের ভিতর চলে গেছে। এমন ক্রেস্ট রয়েছে আমাদের প্রায় কতগুলো, প্রায় 20, 30, 25 জন বা আরো বেশি, 30 জনের মতো মনে হয় রয়ে গেছেন। তো অনুপস্থিত যারা রয়েছেন সেগুলো আমি মনে কিছু করছি না, কিন্তু যারা উপস্থিত হয়েছেন, যারা পাননি, তাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। তো সেই কষ্ট আসলে, এই কষ্টটা থাকতো না উনি যেদিন রাত্রে রওনা দিয়েছেন, সেদিন যে ফর্মগুলো পেয়েছি এই ফর্মগুলো আমরা পূরণ করতে পারিনি, যার জন্য ওখানেই কিন্তু আমাদের এলোমেলো হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। তো এই ভুল ভবিষ্যতে যাতে না হয় সেই বিষয়ক বা নীরজ স্যার কাজ করে কতটা কষ্ট পেয়েছেন বা কত এই কষ্ট রাখার জায়গা উনি পরবর্তীতে থাকবেন কিনা এত কষ্ট নিয়ে, বা ভবিষ্যতে এই ভুল সারার জন্য সহযোগিতা করবেন কিনা, এই ধরনের বক্তব্য আশা করছি নীরজ কান্তি রায় স্যারের কাছ থেকে। গুরুজিকে প্রণাম। আমার সকল সতীর্থ, সহকর্মী বন্ধু, সবার প্রতি আমার প্রণিপাত। আসলে আমি প্রথমে গুরুজির প্রতি অপার কৃতজ্ঞতা জানাই, যিনি শারীরিক চাপ
মানসিক চাপের বোঝার থেকেও আমাদেরকে এরকম একটা সম্মেলনের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবং উপহার দিয়েছেন। আমি আমাদের ত্রুটিগুলোকে দুই তিনটা ভাগে ভাগ করতে চাই। ত্রুটি যদি আমি বলি আর বিচ্যুতি যদি বলি, তাহলে আমি বলবো আমাদের ত্রুটির পরিমাণ কম, বিচ্যুতি বেশি। তাই যে ত্রুটিগুলা আমি বলি সেটা আমাদের আয়োজনে কোনো ঘাটতি ছিল না, গুরুজি সেটা করতে দেননি, রাখেননি। বিচ্যুতি হয়েছে। বিচ্যুতিগুলো হচ্ছে আমার তরফ থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মিসিং গুলা হয়েছে, আমি যেখানে গণসংযোগ করতে পারি নাই সেই জায়গাগুলোতে মিসিং হয়েছে। তার জন্য আমি নিজে অনেক মর্মাহত। আমি সম্মেলনে যেদিন উপস্থিত হই, 10 তারিখ, আমাদের পৌঁছাতে দেরি হয়েছে। যদি আরো সন্ধ্যার আগে পৌঁছাতে পারতাম তাহলে সময়টা বেশি পাওয়া যেত। তো আমি চিন্তা করতেছি, যে আমি তখন থেকে চিন্তা করতেছি, যখনই আমি দেখলাম যে রাত্রে 10টা বেজে গেছে প্রায়, তখন গুরুজি আমাদেরকে সাথে দেখা করে একটা প্রাথমিক আলোচনা আমরা সেখানে করে নিয়েছি। এবং উনি দৌড়াচ্ছেন, শুধু দৌড়াচ্ছেন, ওনার বসার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। আমি চিন্তা করছি আমার হয়তো আরেকদিন আগে যাওয়া উচিত ছিল। ওনার ত্যাগের বিনিময়ে আমি কি দিতে পারছি সেখান থেকে আমি খুব মনোকষ্টে আছি, যে আমি কি দিলাম। এত ত্যাগী একজন মানুষের এই মহান অনুষ্ঠানকে আমার দেওয়ার কি ছিল, আমি কি দিতে পারছি, সেই মূল্যায়ন করতে করতে আমি শেষ পদ্ধতিটা আবিষ্কার করলাম। সেটা হচ্ছে ডিপেন্ডিং। ডিপেন্ডিং যে বিষয়টা গুরুজি আমার উপর যেটুকু ডিপেন্ড করেছিলেন, আমি সেটা শতভাগ পূর্ণ করতে পারি নাই। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে বিচ্যুতি গুলো যদি আমি আলোচনা করি, সেটা মিউট করুন প্লিজ। প্লিজ, যারা কথা বলছেন না মিউট করুন। যারা কথা বলছেন না মিউট করুন প্লিজ। বিচ্যুতি গুলো যদি বলি, এই যে আমাদের আয়োজন, এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করতে গেলে লিটন সরকার দাদা, আমরা, আপনি মিউট করছেন না কেন? কথা হচ্ছে, আপনি মিউট করছেন না কেন লিটন সরকার দাদা? কাকন সরকার মিউট করুন। এই যে আমাদের আয়োজন, এই আয়োজনের প্রেক্ষিতে আমরা অনলাইনে যে মিটিং গুলা করেছি, আমাদের ফিজিক্যাল মিটিং প্রয়োজন ছিল। এই ফিজিক্যাল মিটিংটা যে কোনো ভাবে যে কোনো স্থানে অনুষ্ঠিত হইতে পারে। যার কারণে এই ফিজিক্যাল মিটিংটা না থাকায় আমরা আমাদের কর্তব্যটা নিরূপণ করতে পারি নাই। আমাদের কি করা উচিত, কি করা উচিত ছিল, এই অনলাইন মাধ্যমে অনলাইনে থেকে থেকে এত বড় অনুষ্ঠান আয়োজন করা, তার মধ্যে যে বিচ্যুতি, তার পরিমাণটা গুরুজি যেভাবে ভাবুন, আমি বলবো যে আমার কাছে আমাদের সম্মেলন 98% সফল হয়েছে। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে। কিন্তু আমি কমপ্লিমেন্ট আশা করব যারা বাইরে থেকে যোগদান করেছে। আমাদের যারা শিক্ষার্থী ছিলেন, তাদের সমন্বয়ের ঘাটতি ছিল, এই ঘাটতিটা আমার তরফ থেকে ছিল। এর জন্য আমি গুরুজির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীতে এই সুযোগটা আমি আর দেব না। এই সমন্বয়ের ঘাটতির সুযোগ আমি দেব না। এই সমন্বয়টা কিভাবে আগে থেকে করা যায়, এই সময়ের জন্য কি কি করতে হবে, তার জন্য সঠিক গাইডলাইন প্রস্তুত করা হবে। আমি গুরুজিকে বলছি যে এই বছর থেকে আগামী বছরের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর যে শেষ প্রান্ত থেকে প্রান্ত শেষ, সেখান থেকে পরবর্তী শুরু। গুরুজি বলেছেন যে আমি মনে কষ্ট নিয়ে গায়ে থাকবো কিনা। আমি কথা দিলাম, আমার জীবদ্দশায় যতদিন আমার দেহে নিঃশ্বাসটুকু থাকবে, এই সনাতনী অস্ত্র নয়, এর মহীরুহকে যে পর্যায়ে নিয়ে যেতে হয়, যেখানে আমি থাকতে চাই, সেখানে আমি শেষ নিঃশ্বাস দিয়ে ওনার পাশে থাকবো, ওনার চরণে থাকবো। এই প্রতিষ্ঠান শুধু ডক্টর কেসি পাল মহোদয়ের নয়, এই প্রতিষ্ঠান এখানে যারা অংশগ্রহণ করেছেন সবার। আমরা শুধু উনার উনার
এইমটাকে ধরতে পারতেছি না। এখানে আমাদের ব্যর্থতা রয়েছে। তিনি কি চান? তিনি চাচ্ছেন সনাতন রাষ্ট্র বেঁচে থাকবে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ডক্টর কেসি পাল বেঁচে থাকবে। ডক্টর কেসি পাল যে বাংলাদেশের একমাত্র জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদি কেউ করে থাকেন আমি তাকে চ্যালেঞ্জ করবো। আমি বিশ্বাস করি এই সম্মেলন থেকে যারা আমাদের শিক্ষার্থী যারা ছিলেন, যারা পার্টিসিপেন্ট ছিলেন, তাদের বিষয়ে আমি বলবো না, কারণ তাদের সাথে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট নেই। কিন্তু পার্টিসিপেন্ট আমাদের শিক্ষার্থী যারা ছিলেন, তারা তাদের জায়গায় দায়িত্বশীল হতে পারেননি। তার সেই বিচ্যুতি গুলো একমাত্র ফিজিক্যাল মিটিং, তারা তাদের কর্তব্য নিরূপণ করতে পারেনি কি করতে হবে। সেই জন্য আগে থেকে আমাদের ফিজিক্যাল মিটিং, কয়েকটা ফিজিক্যাল মিটিং করে তাদেরকে সেভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া উচিত ছিল। সেই ব্যর্থতা আমার, আমি সেটা পারিনি। এই ব্যর্থতাকে আমি স্বীকার করে নিচ্ছি। এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন, আমি আশা করতেছি, আমি বিশ্বাস করতেছি, আমি প্রত্যাশা ব্যক্ত করতেছি, যারা মিটিং এ এই সম্মেলনে অংশগ্রহণ করছেন শিক্ষার্থী যারা, এইখান থেকে আগামী বছর অন্তত কমপক্ষে আমি মিনিমাম 30 জন ভলান্টিয়ার একদম অলওয়েজ অলওয়েজ ফার্স্ট টু লাস্ট থাকবেন, সেই পথে আমি ব্যক্ত করতেছি। আমি ওনাদের ভিতরে কিছুটা হলে স্পিরিট বুঝতে পেরেছি। আমি গুরুজিকে কথা দিতে পারি আগামী সম্মেলন আপনার সুসাফল্য করতে, সাফল্যমণ্ডিত করতে আপনার পাশে আপনার সৈনিকের সংখ্যা বেড়ে গিয়েছে। এখান থেকে এই প্রত্যাশাটুকু, এই ফলাফলটুকু নিতে পারি। বিচ্যুতি আমাদের আছে, আমি ত্রুটি বলবো না। আমাদের আয়োজনের, আমাদের গুরুজির আয়োজনের কোনো ঘাটতি ছিল না। ত্রুটিটা আমাদের নিজেদের, বিচ্যুতি আমাদের। এই বিচ্যুতিটুকুই আমরা আগামীতে আর হতে দেব না। তার জন্য যা যা করার প্রয়োজন আমার জায়গা থেকে আমি সেই পথ, আমি সেই অঙ্গীকার ব্যক্ত করতেছি। এবং আমি আশা করি আমার শিক্ষার্থী যারা আছেন তারা সেই অঙ্গীকার ব্যক্ত করতে পারবেন। আমি আরেকটু যোগ করতে চাই এর সাথে। আমরা একটা বৃক্ষের বীজ রোপণ হয়েছে, যে বিজয়ীরা পদক নিয়েছেন তারা কিন্তু ডক্টর কেসিপাল পদক নিয়েছেন, ডক্টর কেসিপাল ফাউন্ডেশন আন্ডার পদক নিয়েছেন। তাদের প্রচার প্রচারণা একটু ঘাটতি আছে। এইটাকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে। আমি বারবার বলেছি যে এই জায়গাটুকু যদি আমরা না ধরে রাখতে পারি, এই বীজটাকে, যে চারা গাছ আজকে রূপিত হলো, সেটা ফলবৃক্ষে পরিণত হতে গেলে যে সামনের যে যাত্রা আছে, তার যাত্রার জন্য আমি চারা গাছকে যত্ন করবো, সেই বীজটাকে কন্টিনিউ জল দিব। তো সেখানে যার যার জায়গা থেকে যারা বিজি হয়েছেন তার প্রেক্ষাপট আলোচনা করে অবশ্যই আপনাদের সুঅভিমত এবং আপনাদের অনুভূতি গুলো আপনারা প্রচার মাধ্যমে প্রচার করবেন। আমি গুরুজিকে কথা দিতে চাই, আমরা যে স্বপ্নটা আপনার চোখে দেখছি, সেই স্বপ্নের ঝিলিক আমাদেরকে ছুঁয়ে গেছে স্যার। এটা আর যাই বলুন আর নাই বলুন, আমি কয়েকজনের চোখে সেই ঝিলিক দেখেছি। আমরা সেই ঝিলিকটাকে মিস হতে দিব না। সেই ঝিলিকটাকে মিস হতে দেওয়া যাবে না। যার ভিতরে একদম স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, স্পার্কিং হয়েছে, প্লিজ তারা নোট করুন। ঝাঁপিয়ে পড়তে হবে অনেক অপার সম্ভাবনার সামনে। এই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাইতে হবে। এই মহিরুহকে, এই চারা গাছটিকে মহিরুহে পরিণত করতেই হবে। এবং বাংলাদেশের জ্যোতিষ সমাজে আমাদের যে অবদানটুকু, ডক্টর কেচিপাল মহোদয়ের নেতৃত্বে তার যে সৈনিকেরা আছে, তার যে ছাত্ররা আছে, তার যে শিষ্যরা আছে, তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে যে যে পরিকল্পনা গ্রহণ করা দরকার, সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করছি, আমার সন্ধ্যা থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে, যে বাংলাদেশে এমন একটা জ্যোতিষ ব্যবস্থা তৈরি করা যাবে, এটা সম্ভাবনা, অপার সম্ভাবনা। রেফারেন্স জ্যোতিষ ব্যবস্থা। আমাদের আবুল হোসেন স্যার ঢাকাতে প্র্যাকটিস করতেছেন, জয়ন্ত স্যার ঢাকাতে প্র্যাকটিস করতেছেন, সঞ্জয় সরকার আম, মাগুরাতে প্র্যাকটিস করতেছেন, সঞ্জয় রায় বা সুকান্ত কুমার সুকান্ত সরকার মাগুরাতে প্র্যাকটিস করতেছেন। রেফারেন্সিং অ্যাস্ট্রোলজিক্যাল ব্যবস্থা, শুধু তাকে সৎ থাকতে হবে। কোনোভাবে জ্যোতিষ শাস্ত্রকে, এই মহান শাস্ত্রকে কলঙ্কিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না, কখনোই সুযোগ দেওয়া যাবে না। কোন ক্লায়েন্ট আমার কাছে আসলো, আমার পার্শ্ববর্তী ক্লায়েন্ট, আমাদের সনাতন স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন অনির্বাণ দেব, আমি মনে করতেছি যে না, তাকে দিয়ে তোমার সাথে আমার ক্লায়েন্ট কাউন্সিলিং ওনার কাজ হবে না, আমি রেফার করে দিলাম ডক্টর অনির্বাণ দেবের কাছে।
এইভাবে রেফারেন্স এবং শক্তিশালী যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা তৈরি করা সম্ভব। তার জন্য আমাদের একটা গাইডলাইন দরকার হবে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করবো। আরেকটা বিষয়, ভ্রমণের ভ্রমণের বিষয়ে আমাদের একটা বিরাট মিটিং হয়েছে, যে বা যারা করেছেন, আমি গুরুজিকে বলবো তারা আহ তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে তারা পরিপূর্ণ দায়িত্ব হতে পারেননি, যার জন্য বড় মিসিং হয়ে গেছে। এই মিসিংটা যে কি মিসিং, তারা সেটা অনুধাবন করতে পারেননি। সেই অনুধাবন যাতে করতে পারেন, এটা এই বছর থেকে তাদের শিক্ষা নিতে হবে। আগামী বছর সম্মেলন হবে, হবে, হবেই। গুরুজি যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছেন, উনার প্রতিটি স্বপ্ন, প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করতে হবে, সেই অঙ্গীকার আমি করি। আর যারা আছেন তারাও করবেন, আমি সেটা বিশ্বাস করি। আগামী সম্মেলন হবে, জয়ন্ত স্যার যেটা বললেন, আমাদের আলোচনা অনেক ঘাটতি ছিল, আমাদের অনেক অতিথিবৃন্দ ছিলেন যাদের কাছ থেকেও আমাদের পাওয়ার কথা, তারাও সেটা আমাদেরকে দেননি। আমাদের অনুষ্ঠান সূচি আমরা সাজিয়েছি, এখানে বক্তব্যের ধরন ছিল বিষয়ভিত্তিক আলোচনা এবং শুভেচ্ছা বক্তব্য। শুভেচ্ছা তো শুভেচ্ছা, আমার কেমন আছে, কিন্তু আগামীতে আমাদের সম্মেলনের এন্ট্রি, যারা আগের দিনে এন্ট্রি করেছেন, আমি দেখেছি 11 তারিখ ফর্ম পাঠিয়ে দিয়ে বলছেন আমি আসতেছি, গাড়িতে উঠে বলতেছেন আমি আসতেছি। নো, এটা কখনোই কাম্য নয়। আপনি আসবেন, আপনার জন্য তো আয়োজন হয়েছে, আপনি কি প্রস্তুতি নেওয়ার সুযোগ দিবেন না? এটা হয় নাকি? আপনি নিজেকে যে মহাজ্যোতিষী দাবি করেন, আপনি কি নিজেকে মহাতান্ত্রিক দাবি করেন, আপনি যদি অনেক বড় বড় ডিগ্রি অধিকারী হন, তাহলে আপনার অবদান কোথায়? আপনার অবদানটা তো আমার দরকার ছিল। জ্যোতিষ সম্মেলন মানেই তো জ্যোতিষীদের মিলন মেলা, আর এখান থেকে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তাহলে আপনার সম্ভাবনা যদি হাই হেলোতে থাকে, তাহলে তো হবে না। সনাতন রাষ্ট্র সেরকম সংগঠন চায় না। সনাতন রাষ্ট্র তো চায় প্রত্যেকটা বারুদ জ্যোতিষী যারা সৎ এবং দক্ষ, তারা সারা বাংলাদেশের নেটওয়ার্ক তৈরি করবে, তারা সারা বাংলাদেশে ভণ্ড জ্যোতিষীদের দূর করে দেবে। ভণ্ডতার কোন স্থান এই সনাতন রাষ্ট্র আন্ডারে হবে না। আমি বিশ্বাস করি ডক্টর কেসি পালের নেতৃত্বে যারা শিক্ষা গ্রহণ করতেছেন, তারা সেই সততা দক্ষতা লালন করবেন, সেই অঙ্গীকার নিজের ভিতরে লালন করবেন। শুভেচ্ছা বক্তব্য, অনলি শুভেচ্ছা, বিষয়ভিত্তিক আলোচনা। যদি কোনো মহাতান্ত্রিক আসেন, মহাজ্যোতিষী আসেন, তিনি বলে দিবেন, আমাদের ফর্মে উল্লেখ থাকবে যে বক্তব্য দিবেন কিনা, আলোচনা করবেন কিনা, আলোচনা করলে কোন বিষয়ের উপর আলোচনা করবে সেটা তিনি আগে বলে দিবেন। আমরা সেইভাবে অনুষ্ঠান সাজাবো এবং তাকে সেটা করতেই হবে। তিনি বললেন আসবেন না, সময় মতো তিনি উপস্থিত হবেন না। আমি দেখেছি গুরুজি অনেক ছাড় দিয়েছেন, অনেকেই বিনা নিবন্ধনে নিবন্ধন করেছেন কিন্তু আসেন নাই। কারণ হচ্ছে তারা ওই নিবন্ধন ফিটা পরিশোধ করেন নাই। আপনি 1,000 টাকার মায়া আপনার আছে, কিন্তু যিনি আপনার পিছনে 5,000 টাকা খরচ করছেন, তার প্রতি আর টাকার প্রতি আপনার কোনো মায়া নাই। আপনার জন্য আমি খাবার রেডি করেছি, আপনার জন্য আমি হোটেল রেডি করেছি, আপনার জন্য আমি ক্রেস্ট রেডি করেছি, আপনার জন্য সার্টিফিকেট রেডি করেছি, আপনি বিনা নোটিশে আসলেন না, কেন নষ্ট করলেন ভাই? আপনার তো কন্ট্রিবিউশন এখানে নাই। যদি কন্ট্রিবিউশন থাকতো, তাহলে এইটুকু আপনার হইতো না। তা আমি এইটুকু বলতে চাই, যদি পরবর্তী সুযোগে আবার বলবো, যে আগামীতে আমাদের পরিকল্পনায় থাকবে যে যে জ্যোতিষীগণ সম্মেলনে আসবেন, আমাদের ফর্মে উল্লেখ থাকবে তিনি কথা বলতে চান কিনা। যদি কথা বলতে চান, তাকে বিষয় উল্লেখ করতে হবে, ওনার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। ওইখানে কোনো শুভেচ্ছা টুভেচ্ছা নাই, শুধু শিক্ষণীয় আলোচনা থাকবে। শুভেচ্ছা বক্তব্য যারা দিবেন, জ্যোতিষীর বাইরে যারা শুভেচ্ছা বক্তব্য দিবেন, সেখানে শুধু শুভেচ্ছা থাকবে। কিন্তু জ্যোতিষী মাত্রই তাকে সাবজেক্টিভ আলোচনা করতে হবে, নাহলে তার কোনো বক্তব্যের সুযোগ থাকবে না। আসেন, অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, গ্রহণ করেন, স্বাদ গ্রহণ করেন, স্বাদ দিতে হবে। এই স্বাদটুকু নেওয়ার মানসিকতা থাকলেই এই অনুষ্ঠান সফল হবে। আমাদের শিক্ষার্থীরা গিয়েছিল, আমাদের অনেক সময় এখান থেকে আলোচনা, যে স্বাদ আস্বাদন গ্রহণ করতে, আমরা গুরুজিকে সময় দিতে পারি নাই। গুরুজি আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু ওনাকে আমরা সময় দিতে পারি নাই। আমরা কি থেকে বঞ্চিত হয়েছি? যদি সন্ধ্যার দিকে যে 1 ঘন্টার বক্তব্য, সেটা যদি না আসতো, সারা সম্মেলনের নির্যাস সেইটা যদি না আসতো,
তাইলে সমগ্র সম্মেলন জুড়ে কোনো জ্যোতিষিক আলোচনায় থাকতো না, আমাদের শিক্ষার্থীরা সে সময়টুকু পাননি। আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষার্থীরা বাইরের মানুষদের কাছ থেকে শুরু, এই জন্য ওনাদেরকে আমরা সুযোগও দিই নাই। কিন্তু বাইরের যারা কথা বললেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো আলোচনায় গেলেন না। আমরা জ্ঞান বিনিময়ের জন্য শুধুমাত্র সম্মেলন, এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা ভিত্তিক অ্যাস্ট্রোলজি হবে, এর বাইরে কোনো কিছুই হবে না। পদ নিয়ে কারাকারি, পদ নিয়ে টানাটানি, সেই যেখানে গেলাম না। আপনি যদি আপনার বক্তব্য দিয়ে, আপনার জ্ঞান দিয়ে সবাইকে আলোকিত করতে পারেন, সবাই অবশ্যই আপনাকে হৃদয়ে ধারণ করবে। আর যদি না করতে পারেন, কিছু হবে না। তো আমি গুরুজিকে তথ্য ব্যক্ত করতে চাই, আগামী বছর সম্মেলন হবে। আমি আমার পক্ষ থেকে এবং আমার সনাতন অ্যাস্ট্রোলজিকের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আপনাকে জন্য এই সম্মেলনের জন্য একটা শক্তিশালী টিম আমি উপহার দেব। আমি আমার শিক্ষার্থীদের উপর বিশ্বাস রেখেই বলছি, তার জন্য যে শক্তিশালী টিম দরকার, সেই শক্তিশালী টিম আমি উপহার দেব, দেব, দেব। আমাকে আমাকে সেই আশাহত আমার শিক্ষার্থীরা করবেন না, আমি এটা বিশ্বাস করি, কারণ আমি তাদের স্পিরিট পেয়েছি। আমি আর কথা বাড়াবো না। আবুল হোসেন ভাই, আপনাকে আমরা মিস করেছি। আসলে আপনার উপস্থিতি আমাদের খুবই প্রয়োজনীয় ছিল। আপনি এখন বলবেন, গুরুজির কাছের মানুষ হিসেবে, যারা আমরা সবাই কাছের মানুষ, এমন গুরুজি যারা পায়নি, তার দর্শন যারা করতে পারেনি, আমি তাদেরকে হতভাগা মনে করি। তবে আপ্রাণতা ছিল আবুল হোসেন ভাইয়ের, এটা আমি বিশ্বাস করি। উনি পারেনি, উনি সাপোর্ট করতেন, সেটাও বুঝতে পারছি। আমি এর বাইরে যারা আসতে পারেননি, যারা কথা দিয়ে আসেননি, আমাদের প্রাইমারি বেসের যাদের আছেন, যারা পরবর্তীতে যোগদান করছেন, আপনারা ছেলেখেলা বাঁধবেন না সনাতন রাষ্ট্রকে। আমি চিহ্নিত করেছি কারা কারা আসেন নাই, কেন কথা দিলেন আর কেন আসেন না, এটার জবাব কিন্তু আপনাকে ক্লাসে দিতে হবে। আপনি কোনো উইদাউট ইনফরমেশন আপনি আসলেন না, আপনার জন্য ক্রেজ তৈরি হয়েছে, আপনি আসতে পারবেন না আগে বলেননি কেন? শিক্ষার্থীদের জন্য ফ্রি করা হয়েছে এই জন্য। যদি মনোসংযোগ দিয়ে থাকতে পারেন, সনাতন রাষ্ট্রে থাকবেন। সনাতন রাষ্ট্র শুদ্ধ একটা প্রতিষ্ঠান, এটাকে আমরা কলঙ্কিত হতে দিব না। মন গড়া ভাবে সনাতন রাষ্ট্রতে ছাত্র হতে পারবেন না। আমরা যা গড়তে চাই, সেই গড়তে আমাদেরকে সহযোগিতা করুন। আপনিও তার অংশীদার, সেই অংশীদার, গর্বিত অংশীদার হিসাবে আপনিও সুনারক করে আপনার নাম লেখা থাকবে। যারা বিজয়ী হয়েছেন, ডক্টর কেসি পাল পদক নিয়েছেন, তারা ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছেন। কেসি পাল পদকের প্রথম বিজেতা তারা। এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? পারে না। তো ক্ষমা করবেন সবাই আমার রুড়ো আচরণের জন্য। সম্মেলনের খাতিরে আমি অনেকের সাথে অনেক মিসবিহেভ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু সবকিছু শুধুমাত্র একটা স্বপ্নের স্বার্থে, এই স্বপ্নের জন্য আমি আমার সব জ্বালা জ্বলে দিতে পারি, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ নিরোজ কান্তি রায় স্যারকে। হ্যাঁ, দেখুন, নিরোজ নমস্কার কান্তি স্যার। রায় স্যারের কাছ থেকে 1 মিনিট অপেক্ষা করেন। নিরোজ কান্তি রায় স্যারের কাছ থেকে কিছু জিনিস পেলাম, যে উনি ত্রুটি কম পেয়েছেন, বিচ্যুতি বেশি পেয়েছেন। আমি বলবো যে ত্রুটির মধ্যে দুজন ব্যক্তি খাবার পায়নি, আমার খাবার প্রত্যেকবার বেশি ছিল, কিন্তু দুজন ব্যক্তি পায়নি। আমার এত কষ্ট করে মিষ্টি আনা, সেই মিষ্টিটা পায়নি। তারপরে নিরামিষ ভোজীরা না খেয়ে সুন্দরবন ভ্রমণে গেছেন। আমি শুধুমাত্র 10 কেজি আপেল আর আহ, কয়েকটা কি কলা কেনার জন্য বলেছি। রত্নবাহু বলরাম দাস প্রভুকে আমি টাকা দিয়ে বললাম। তারপরে হচ্ছে আমাদের যিনি ওই কালভৈরব মন্দিরে যিনি পুরোহিত, ওনার কাছে টাকা দিয়ে বললাম, টাকা নিতে লজ্জা কেন, আমি তো সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। উনি বললেন, আমি কেমনে আপনার কাছ থেকে টাকা নেব। আমি বললাম, আরে আপনি 10 জনের জন্য কিছু বেশি করে কিনুন, কিনে গাড়িতে বসে দিন। অভুক্ত অবস্থায় যারা রয়েছেন, এটা আপনাদের উপর দায়িত্ব দিয়েছিলাম প্রসাদ রেডি করার। সেই প্রসাদ আমাকে এখান থেকে গিয়ে, সেই কল্যামারি গিয়ে আমাদের মেধস কুমার ব্যানার্জি এবং আমার ইন্দ্রজিৎ ভাইকে দিয়ে তারপর সেখানে অর্ডার দিয়ে আসতে হয়েছে। সেখান থেকে তারপরে খাবার আমাদের আনতে হয়েছে, কিন্তু তানরা কিন্তু দায়িত্ব পালন করেননি। এটা একটা ত্রুটি, এবং আমার হৃদয়ের সব থেকে বড় কষ্ট যে আপনারা অনাহারে থেকে এখান থেকে চলে গেছেন। তারপর হচ্ছে সুন্দরবনের ব্যানার নেননি, এটা যা হোক, ভুল ভুল মানুষেরই ভুল হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে আমি
এটা আশা করব যে তারা আলোচনা করবেন। যে প্রাথমিক ব্যাচের ক্রেস্ট গুলো আমি সঙ্গে থেকে দিতে পারিনি, কিন্তু আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমি কেন দেইনি? কারণ হচ্ছে আপনাদেরই তো স্যার রয়েছেন, যে যে দুইজন স্যার আমার থেকে অনেক গুণী, অনেক জ্ঞানী, অনেক জ্যোতিষশাস্ত্র বোঝাতে পারেন, আপনাদের মনের হৃদয়ে মিশে আছেন। সেই স্যারদের হাত থেকে আপনাদের দেওয়ার আমি মনস্থ করে রেখেছিলাম, তাই দিয়েছি। এখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটি প্রাথমিক ব্যাচ থেকে আমি আশা করব। কিন্তু সম্মানের হচ্ছে গলবস্ত্র, সেটি আমি নিজ হাতে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। কোট পিনটা আপনাদের পরিয়ে দিতে পারিনি, কিন্তু সেটি আপনাদের সচেষ্টায় করার জন্য সময় পারিনি, তাই না আমি দেইনি। কিন্তু কোট পিনটা সম্মানের নয়, কোট পিনটা হচ্ছে দর্শন, যার জন্য ওটি আমরা নিজ হাতে দিতে পারিনি। তারপর হচ্ছে ধরেন অনেকগুলো যেমন আমরা পার্টিসিপেট সার্টিফিকেট করেছি, আপনারা দেখেছেন যে প্রত্যেকের ছবি এবং জেলার নাম নাম রয়েছে। তাহলে সেগুলো খুঁজে বিলি করতে হবে। অনেকের মধ্যে বিলি করা সম্ভব হয়নি, আমাদের কাছে কারণ ধরা রয়েছে, কেউ নিজ দায়িত্ব নেননি, যে সবাই পায়নি। এখন আমাদের পাঠাতে গেলে প্রত্যেকের অ্যাড্রেসে আমাকে এটি পাঠাতে হবে। তাছাড়া আমার সংকল্প রয়েছে যে প্রত্যেকের যে ফর্মগুলো পূরণ করে পাঠাবেন, সেই ফর্ম অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আপনাদের কাছে আইডি কার্ড যাবে, অরিজিনাল আইডি কার্ড। সেটি আমাদের পরবর্তী যে ভিত্তি প্রস্তর হয়েছে, সেই ভিত্তি প্রস্তরের যেদিন আমি হাতে পাবো, সেদিন হচ্ছে আপনাদের প্রত্যেকের একটা একটা করে, মানে ওই ক্রেডিট কার্ড বা এটিএম কার্ডের মতো একটা করে আইডি কার্ড যাবে। সেই জিনিসটা আমি এখানেও আপনাদের দিতে পারেনি। আপনাদের এই সময় কিছু বাধ্যকতা, ওটা হচ্ছে আমার বাধ্যবাধকতার জন্য দেইনি, যে এখন দিলে শুধু কোচিং সেন্টারের নামে যাবে, আর আমাদের আরেকটি নাম আসতেছে, সেই নামটির জন্য আমি ওটি দেইনি, ওটাই আমার ত্রুটি। তাছাড়া আমাদের যে কিশোরী মোহন বাবু, উনি আমাদের সুন্দরবনে আনন্দ প্রদান করবেন, যিনি জাদু খেলা দেখাবেন ওখানে, যে সম্মেলনে জাদু খেলা দেখাবেন, এটি আমি কখনো অ্যালাউ করিনি। যে আর সময় নেই, অ্যালাউ করতাম যদি দুপুরে খাওয়ার বিরতি থাকতো, তাহলে আমরা দুপুরে খাওয়ার বিরতি দিতে পারিনি। এটা আপনারা দেখেছেন যে অর্ধেক অংশকে আমরা দুপুর বেলায় লাঞ্চের জন্য পাঠিয়েছি, বাকি অর্ধেক নিয়ে আমরা অনুষ্ঠান চলমান রেখে। আমি আমার ভলেন্টিয়ারদের প্রতি আশা করেছিলাম যে আমি পিছনে ডায়াসে গলবস্ত্র দিব, এক এক লাইন থেকে 10 জন করে উঠিয়ে আনবে, সেই 10 জন যে বসার পরে আর 10 জন উঠিয়ে আনবে। কিন্তু একবারে তখন মেধস কুমার ব্যানার্জির শাস্ত্রীয় সুন্দর আলোচনা হচ্ছিল, তখন একবারে 30-40 জন উঠে আসে। কথা বলতে নিষেধ করার জন্য বারবার করে আমি অনুরোধ করেছি, কেউ এটাকে শান্ত করতে পারেনি। ওই জায়গার ভিডিওটি যে কত বড় বেদনাদায়ক হয়েছে, তো সেটি আমি বলে বোঝাতে পারবো না। তো এই সকল আলোচনা এর ভিতরে আসতে হবে, যার যার ভিতরে পড়ে সেই সেই জায়গার থেকে কিন্তু তুলে ধরতে হবে আমাদের এই ত্রুটি, বা আমাদের বেখেয়ালিপনা, বা আমাদের কেন স্মরণে ছিল না, কেন আমরা একজনের দায়িত্ব আর 3 জনকে জানিয়ে রাখিনি। প্রথম দিন মিষ্টি এনে আমি হৃদয় নন্দী এবং আমাদের যে কি নাম, ওই, আরে পাহাড়ি এলাকা থেকে যিনি সুবলদা, আসছেন, ওই সুবলদা। সুবল কুমার মালাকার, ইনাদের রুমে আমি গিয়ে বলেছিলাম 24 ঘন্টা এসি চলবে, মিষ্টিটা যাতে নষ্ট না হয়, রুমের এসি কখনো বন্ধ হবে না। আমি সেই অনুযায়ী রেখেছিলাম। আমি সেই নাটক থেকে আমার আহ, মানে কি বলবো, জ্যেষ্ঠ ভ্রাতা তুল্য থানাকে দিয়ে বয়ে এনেছি। কতটা ওজন সেটি ব্যাগটি যে উঁচু করেছে, সেই বলতে পারবে যে ওজনটা কত। সুন্দরবন যাওয়ার সময় আমি বললাম সবাই জল নিন। আমি তখন জল 10 কেজ জল কিনে দিলাম, যে প্রত্যেকে হাতে হাতে নেন। তখন দেখি আমি নেওয়ার কোনো লোক পাই না। তো এইসব জায়গা আমাকে খুব ব্যথিত করেছে, খুবই ব্যথিত করেছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের বিশেষ করে ত্রুটির মধ্যে কিন্তু পড়ে। তারপরে আমি আরো কিছু ত্রুটি বলবো আপনাদের আলোচনার ভিতরে। এবার হচ্ছে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব, যিনি উপস্থিত থাকতে পারেছিলেন না। তো উনি নিশ্চয়ই অনুষ্ঠানের ভিডিও লাইভ সম্প্রচার হয়েছিল। তো কিছু হয়তো উনি জ্ঞাত আছেন, সকল কিছু তো আর জ্ঞাত হতে পারেননি, যেহেতু উনি ব্যস্ত থাকার কারণে উপস্থিত যেহেতু হতে পারেননি, সকল কিছু উনি জ্ঞাত হতে পারেননি। তবে আমরা কিন্তু বিকল্প পথ রেখেছিলাম জুমে, আমাদের 12 ঘন্টা কিন্তু জুম চালু ছিল।
জুমে দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করেছিল, সেই বিদেশি অতিথিদের আমি বক্তব্য নিতে পারিনি। এমনকি আমাদের বিদেশি অতিথি যে দুইজনকে আমি খেতে যাওয়ার সময় বা বাইরে মেনটেন করার সময় আমি যখন বলতে গেছিলাম যে এই দুইজনের বক্তব্য এখানে আসবে, দেখি কি সে দুইজনের বক্তব্য দিতে ডাকা হয়নি। তো এই একটা জায়গায়ও কিন্তু আমাদের ব্যর্থতা রয়ে গেছে। তাছাড়া বিদেশে যারা জুমে ছিল, আমি বলছিলাম এই সময় মাইক্রোফোন ধরে ওনাদের জুমে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে দিয়ে দ্রুত যোগাযোগ করতে, সেই যোগাযোগগুলো করার আমাদের কোনো লোক পাওয়া যায়নি। প্রত্যেকের গ্রুপে কিন্তু নাম্বার রয়েছে, গ্রুপ থেকে ক্লিক করলেই কিন্তু নাম্বারটায় ফোন যায়, অথচ ফোন দেওয়ার জন্য নাম খোঁজে, কুটকুট করে নাম খোঁজে। আমার মতো মূর্খ মানুষ হয়ে যদি আমি টুক করে ফোন দিতে পারি, আমি যদি এই সিস্টেম বের করতে পারি, তাহলে কেন আপনারা কেন পারবেন না? আপনারা তো আমার থেকে, আমি আমি যা দেখতেছি আমার থেকে আরো 10 গুণ ব্রিলিয়ান্ট আপনারা প্রত্যেকেই আছেন। আমি তো বলেছি যে আমি আগে গোবর দেখতাম আর এখন সোনা দেখি। তো এই যে স্বর্ণ যদি আপনাদের ভিতর দেখি, তাহলে সোনা কেন আমাদেরকে সেই আলো দিতে পারলো না? এগুলো আপনাদের বক্তব্যে আসা চাই। তো এবার বক্তব্য নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব। স্যার স্বপনদা তো আপনি আসছে। যতটুকু অনলাইনে দেখেছেন, যতটুকু উপভোগ করেছেন, তার উপর দিয়ে আপনি আপনার বক্তব্য পেশ করবেন। স্যার আর স্বপনদা না কিন্তু আসার আসছে কারণটাও লাইনে। একটু আমাদের শুনিয়ে ধন্য করবেন। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। আমি প্রথমেই আমার খুব খারাপ লাগতেছে যে এইরকম একটা অনুষ্ঠানে আমি সরাসরি হাজির হইতে পারিনি। তবে আমি প্রসেনজিৎ মাগুরা আগে মিউট করুন। ভালো ভালো বক্তব্যের সময় আপনার আনমিউট এটা করতে পারা যাবে না। হ্যাঁ। তবে আমি মাঝে মাঝে প্রোগ্রাম দেখেছি। এখানে আমাদের নীরজ বাবু এবং স্যার যে কয়টা কথা বলেছেন, হ্যাঁ এগুলো খুব সুন্দর। নীরজ দা খুব ভালো ভালো পয়েন্টগুলো তুলে ধরেছেন। আমি একজন সমালোচক হিসাবে, আমি যেহেতু আহ, সম্মেলনে অংশগ্রহণ করতে পারিনি, আমার দৃষ্টিটা ছিল সমালোচকের মতো, যে কোথায় কোন গ্যাপ হয়, কোথায় কোন উদ্দেশ্য হয়, সেই জিনিসটার প্রতি। তো এখানে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমার প্রথম ভুল যে আমি অংশগ্রহণ করতে পারিনি, আমি ওয়াদা দিয়েও যেতে পারিনি। এটা হলো, আমি একটু বলি আপনাদের, আমার এই অক্টোবর নভেম্বর সময়টা খুব একটা জটিল সময় যাচ্ছিল আমার কেরিয়ারের উপরে। এখানে সরকারের খুব উচ্চ মহলের কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, ওইটার ভিতরে আমি একটু ইনভলভ হয়ে পড়ছিলাম, যেটা আসলে আমি ওই ডেটটা অ্যাভয়েড করতে পারিনি। আমি সর্বশেষে স্যারের সাথে ওইটা শেয়ার করছি যে আমার রাত্রে যাওয়ার কথা ছিল, সেইখানেও আবার একটা প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই যে আমাদের জ্যোতিষ সম্মেলন, এই সম্মেলনটার ভিতরে দুইটা উদ্দেশ্য নিহিত ছিল। আমি স্যারের কথায় এবং নীরজদার কথায় কিছুটা বুঝতে পারছি যে আমাদের যে একটা আম, মানে ব্যাকগ্রাউন্ড ছিল, সেইটার মনে হয় কিছু একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছে বলে আমি আশা করি। স্যার তাই কি স্যার? ইয়েস। আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ স্যার, এটা ভালো। তো সেই জিনিসটা কিন্তু আপনারা এখন অফিসিয়ালি বলতে পারতেছেন না, এটা স্যারই বলবেন। তো আমার আশাটা ছিল ওইখানে যে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মাইলফলকটা ছিল, সেইটার প্রতিষ্ঠাতা পাওয়া বা সেটার শুরু হওয়াটা, এটা আমাদের জন্য একটা খুবই জরুরি প্রোগ্রাম ছিল। আরেকটা ছিল জ্যোতিষ সম্মেলন, এখানে জ্যোতিষের চর্চা, জ্যোতিষের জ্ঞান, এই জিনিসগুলা নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করা, শিক্ষণীয় বিষয়গুলা ভিতরে অংশগ্রহণ করা। তো সেখানে এটার একটা ব্যাপক ঘাটতি চোখে পড়ছে, যে আলোচনাগুলো বিভিন্ন বহুমুখী হয়ে যাচ্ছে। এটা আসলেই আমাদের জন্য এই রকম একটা স্পেশালাইজড প্রোগ্রামে, যেহেতু আমাদের এটা জ্যোতিষ সম্মেলন, এখানে জ্যোতিষের জিনিসেরই চর্চা হওয়ার কথা ছিল, সেখানে একটু বহুমুখী হয়ে গেছে। এই যে জ্যোতিষ সম্মেলনটা হওয়ার কথা ছিল, এটা কিন্তু গ্রুপে নীরজ দা এবং স্যার নিজেও বিভিন্ন সময় লিখেছেন। এবং স্যার যেটা বলছেন যে আমাদের কি কি বিষয়ের প্রতি বক্তব্য প্রদান করার কথা ছিল, কারা কারা করবেন, আম, প্রাথমিক গ্রুপ এবং উচ্চতর গ্রুপ সবাইকেই কিন্তু এটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং প্রস্তুতিও নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা যে কেউই প্রস্তুতি নেইনি, বা দুই একজন হয়তো নিয়েছেন, এটা আসলেই খুব দুঃখজনক। এটা আমাকেও হতাশ করছে। আমাদের দুইটা ব্যাচ মিলে প্রায় 100-র মতো ছাত্র, অথচ কেউ যাওয়ার আগের দিনও স্যার যে ডেট দিছিল, কেউ কনফার্ম করতে পারি না যে আমরা যাব কিনা। এটা কিন্তু আসলে
এই প্রতিষ্ঠানের প্রতি বা এই পেশার প্রতি বা এই শিক্ষার প্রতি যত্নটা ঠিক মতো নেওয়া হচ্ছে না। এই যত্নটা আমাদের সবার সবার নেওয়া উচিত। আপনি যদি এই জ্যোতিষবিদ্যাকে বুকে ধারণ করেন, অন্তরে ধারণ করেন, একে শ্রদ্ধা করতে শিখুন। একে যদি শ্রদ্ধা করতে না জানেন, তাহলে কিন্তু এটা আপনার অর্জিত হবে না। দুঃখিত। এখানে আমাদের এই প্রস্তুতিমূলক এই গ্যাপটা ছিল। আরেকটা যেটা ছিল, যেটা আমি দেখেছি যে যখন কনফারেন্স রুমে স্যার এবং অন্যান্য লোকরা বক্তব্য প্রদান করছিলেন, যারা গেস্ট ছিল, তখন খুব মানে শৃঙ্খলাটা ছিল না। যখন তখন যে সে উঠে ক্যামেরার সামনে দিয়ে হাঁটতেছেন। পাড়ার লোক যখন একটা প্রোগ্রাম দেখে, তার কিন্তু এই দৃষ্টিগুলো ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ এখানে সবাই প্রফেশনাল, সবাই আপনার একটা এইজ পার করা, সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম করে। তো তারা তাদের নিজস্ব এরকম একটা প্রোগ্রামকে আপনার ঠিকভাবে রেসপেক্ট করতে পারতেছে না, ঠিকভাবে অংশগ্রহণ করতে পারতেছে না, এটা কিন্তু সমালোচনার চোখে পড়ে। আমি বেশ দেখেছি যে মানুষজন প্রয়োজনে অপ্রয়োজনে হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করার একটা রেওয়াজ আছে। যখন এরকম কোনো কনফারেন্স হয়, তখন কিন্তু ক্যামেরায় যেন না যায়, একটু নিচু হয়ে তারপরে যেতে হয়। দেখতেছি যে সবাই খুব ক্যাজুয়ালি হাঁটতেছে। এই জিনিসগুলোও কিন্তু ঠিক হয়নি। এবং যে কয়টা কথা নীরজদা বলছেন, স্যার বলছেন, এগুলো কিন্তু আমাদের সবারই মনে মনে রাখা উচিত যে এই জিনিসগুলো ভুল। এবং আমি যেটা দেখতে পাইছি যে প্রাথমিক গ্রুপ এবং আমাদের গ্রুপেও যে এই জ্যোতিষ চর্চাটার প্রতি বা জ্যোতিষ যে পড়াশোনাটার প্রতি আমরা করতেছি, এটার প্রতি আমাদের যত্ন কম, টোটালি যত্ন কম। আপনি যদি এইটা আজকে কোনো যে যে প্রফেশনে আমরা আছি সেইখানে প্রধান যদি এটা ডাকতেন, সব একদম লাঠির মতো তারের মতো সোজা হয়ে যেয়ে কাজ করতাম, বসতাম, যাইতাম। সিটে ফাঁকা থাকতো না, দাঁড়াইয়ে থাকতেন সবাই। এই তো আমি দেখছি যে কনফারেন্স রুমের পিছনের দিকে অনেক চেয়ার ফাঁকা। কেন ফাঁকা? স্যার তো প্রথমে বলছিল যে লোক পরিমাণ এত হয়েছে যে আলাদা আলাদা হোটেল রুমও ভাড়া করছে। কই লোকগুলো কই? এটা তো খুবই দুঃখজনক যেটা নিরুদ্দা বলছেন, যা 1,000 টাকার পার্টিসিপেশন ফি দেওয়ার জন্য আপনারা এক একজন নাম লেখায়ও আসেন না, কিন্তু অর্গানাইজেশন তো অনেক টাকা খরচা করছে। কেউ কি চিন্তা করছেন যে আমাদের যে শ্রদ্ধেয় কেসিপাল মহোদয় যে নিজে এই খরচটা বহন করেন, এটা কত বড় একটা খরচ? একটু ভাবুন না। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা স্যারও কখনো বলে না, এটা আমরা বলতেছি। আমিও আপনার মতো একজন অংশধর। যে এই জিনিসটাকে যদি আমরা মূল্য দেই, তাহলে কিন্তু আমাদের এটার উপরে কদর বাড়বে। যেটা নিরুদ্দা খুব শক্তভাবে বলছে, আগামীতে আমি ওনার সাথে একমত হই, আগামীতে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদেরও পার্টিসিপেশন ফি ধরবেন। কারণ মানুষ যখন নিজের থেকে কোনো কিছু কর্তন হবে, তখন সে এটার প্রতি সজাগ হবে, তার দরদ বাড়বে, যত্নটা বাড়বে। আচ্ছা, আর একটা জিনিস হলো, স্যার যেটা বলছেন, আমি জানি যে স্যারের দেওয়ার অন্তর অনেক বড়, বিশাল। এই যে খাওয়া দাওয়া নেওয়ার যে জিনিসটা, এটা কিন্তু দেখেন আমি ওখানে ছিলাম না, আমার কাছে পর্যন্ত এই কমপ্লেনটা চলে আসছে। তো আমি পরে বললাম যে দেখুন, আমি তো ছিলাম না, আমি বলতে পারবো না যে খাওয়া দাওয়ার এই শর্টটা কি হয়েছে। কিন্তু আমাদের প্রধান কিন্তু এই খাওয়া দাওয়ার বিষয়ে কোনো বেশি বিষয় উনি কোনো রকমের মানে হিসাব করে কিছু করেন না, যে 10টা আছে 10টাই আনবো, এমনটা না। এখন কে কোথায় কি ইনসিডেন্ট হয়েছে, এটা আসলে আমাদের একটা মানে মারাত্মক ভুল। এটা আমাদের সবার যত্ন নেওয়া উচিত ছিল, সবাই। তারপরে অনেক কথাই কিন্তু আমার আসছিল, কিন্তু এখানে নীরজদা বেশ কভার করে ফেলছেন যে যে জিনিসগুলা আমাদের খুব যত্নবান হওয়া দরকার। তো আমি আহ, এখন অনেকটাই কথা বলাটা আমার জন্য সমীচীন হয় না। আমি হয়তো সম্মেলনে অংশগ্রহণ করলে আমি বলতে পারতাম। তবে একটা জিনিস ভালো লাগছে, যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল এই সম্মেলনে, সেটার একটার অন্তত শুরুটা হয়েছে। এটা আমার জন্য খুবই আহ, সন্তুষ্টি। যে আমি আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়কে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং এইটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। সবার কাছে সহযোগিতা চাই, নেক্সট সম্মেলনে যেন আমরা ওইটার পূর্ণ প্রকাশ করতে পারি। কারণ এই পূর্ণ প্রকাশ করতে পারলেই আমার সার্থকতাটা আসবে। আমি আরেকটা জিনিস আপনাদের সবার জন্য বলি, আমাদের যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার, এটা যে আহ, এরকম একটা শিক্ষা অঙ্গন পরিচালনা করতেছেন, এরা কিন্তু বাইরের লোকেরা খুব ভালোভাবে জানেন। আমি
একটা রেফারেন্স দিয়ে স্যারকেও একটু নলেজ দিতে চাচ্ছি। সেটা হলো বাকি যে তিনটা প্রতিষ্ঠান আছে তার ভিতরে দুইটা প্রতিষ্ঠান এখন মাসে অন্তত দুইটা এই কনফারেন্স, দুইটা ফিজিক্যাল মিটিং করতেছে এই বিষয়ভিত্তিক বিষয়ে আলোচনা করার জন্য। কারণ তারা এইটা বুঝতে পারতেছে যে এখানে মানে আহ, জ্ঞান জানা লোকজন দরকার। জ্যোতিষরা অনেক বাজে জ্যোতিষ ঢুকে গেছে এবং সবাই এই চর্চাটার ভিতরে আগ্রহী হচ্ছে, এবং সবার আকর্ষণ হলো আপনি কিভাবে পরিচালনা করেন, এটার দিকে সবার একদম একটা দৃষ্টি রয়ে গেছে স্যার। এটা তারা জানতে চায় যে আপনি কিভাবে করেন। এবং আমাকে কয়েকজনে প্রশ্নই করছে যে তোমাদের এখানে কি এই জিনিসটা হয়, অনলাইন বা ফিজিক্যাল এরকম কোনো বিষয়ভিত্তিক আলোচনা হয় কিনা। তবে এইটা যে নীরজদা বলছে এটা আমি মনে করি যে আমরা যে আমাদের যে শিক্ষক মহোদয়গণ আছেন তারা অন্তত উম, মাসে দুইটা হোক, দুই গ্রুপে, একটা হলো প্রাথমিকে একটা উচ্চতরে, এরকম একটু বিষয়ভিত্তিক আলোচনার একটা আহ, বিষয়ভিত্তিক আলোচনার একটা অবতারণা করুন, যে অন্তত আহ, মাসে দুইটা 1 ঘন্টা করে এই জিনিসটা হোক বা 2 ঘন্টা করে হোক। তাহলে হবে কি, সবাই একটু কানেক্টেড হবে। আর একটা জিনিস, যারা আমরা এখানে জ্যোতিষের ছাত্র আছি তারা মানে মানে পুরুষ মহিলা যে যে প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতা যাই হোক, আমরা কানেক্টেড হই। কানেক্টেড হওয়ার ভিতরেও দেখতেছি যে আপনাদের লজ্জা, আপনাদের সমস্যা আমি দেখতেছি। একজনকে বলা হয় যে ওইখানে ফোন করেন, সে ফোন করে না, আপনি করেন, আমি ওনার সাথে কথা বলি না বা ওনার সাথে আমার যোগাযোগ নেই। এটা হবে না ভাই। এটাকে যোগাযোগটাকে কমিউনিকেশন যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনিও ওই তার নাম জানবেন, ফোন নাম্বার জানবেন, তার কোথায় শর্টফল আছে। আপনি যদি একজন আরেকজনকে যত্ন নেন, যেমন আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। আমাদের এই যে হজে গেছি যে আমি গতবার, তো সেখানে বলা হয়েছিল যে তুমি নিজের প্রবলেমটা দেখবে না, তুমি অন্যের প্রবলেমটা দেখবে সব সময়, তাহলেই দেখবা প্রবলেম থাকবে না। দেখেন এক একটা হজে প্রায় কয়েক লক্ষ লোক, 30-40 লক্ষ লোক অংশগ্রহণ করে, সবার ভিতরে এই রেওয়াজটা প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। তা আমরা এখানে কতজন, আমরা যদি অন্যের সমস্যাটা দেখি তাহলে কিন্তু সব সমস্যাই দূর হয়ে যায়। সেটা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কোনো সমস্যা, বা জ্ঞান অর্জনের জন্য কোনো সমস্যা, আসার জন্য সমস্যা, তার অন্য কোনো সমস্যা আমরা এটা দূরীভূত করতে পারি, তাইলেই আমাদের প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস, যে স্যার যে বইগুলো আমাদের মাঝে দিয়েছেন, এবং স্যার আমাদের চর্চা করার মতো প্রচুর জিনিস কিন্তু আমাদের ক্লাসে আমি প্রাথমিক বয়স থেকেই দেখছি যে স্যারের যেগুলো দিছে, কিভাবে পড়তে হয়, কোন বই পড়বেন, কি পড়বেন। এবং যে কটা বই দিয়েছে আমি এখনো হাতে পাইনি, আমি হয়তো 18-19 তারিখে খুলনা যাব, তারপর আমার অফিস থেকে আমি এটা পাবো। আমি বুঝতে পারবো যে, বা আমি আশা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বই, রেয়ার বই। এগুলো আপনারা সবাই ওইভাবে পড়াশোনা করুন, নিজেরা রিচ হন। ওই যে নিরোধা যেটা বলছে যে আমরা যারা ফাঁকি জ্যোতিষ আছে তাদেরকে প্রতিহত করতে চাই, এই প্রতিহত করার রাস্তাটা হলো আপনি সমৃদ্ধ হন, আপনি জ্ঞানে সমৃদ্ধ হন, তাইলেই দেখবেন যে ওরা প্রতিহত হবে। আর এই পেশাটাকে মনে প্রাণে ধারণ করুন। আমি স্যার সার্বিক অর্থে আমাদের আহ, যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটা মাইলফলক হয়েছে, আমি আমাদের এই সম্মেলনের সাকসেসকে বলবো যে 60%। হ্যাঁ, ত্রুটি হয়েছে স্যার, সেটার সংখ্যা এই তুলনায় কম, কারণ ওইটা খুব। তবে আরেকটা জিনিস, আমাদের আর্থিক অপচয় হয়েছে, এটা আমি বলবো স্যার, বেশ আর্থিক অপচয় হয়েছে। আর এটা আমরা নেক্সট যেন না করি, সবাই জন্য এটা অংশগ্রহণ করি, আমাদের প্রচারটা বেশি থাকুক। সবাই কিন্তু এই জিনিসগুলোকে ছড়াবেন। আমি কিন্তু বিভিন্ন জায়গায় লিঙ্কও দিছি, আমি দেখছি সোহানা ম্যাডামও বিভিন্ন জায়গায় লিঙ্ক দিছে, কারণ ওনার কয়েকটা লিঙ্কের সাথে আমি জড়িত আছি, যে দেখলাম যে এটা দিচ্ছে। এবং আমি এখানে একটা গ্রুপে বলেছি যে আপনারা 26-এ আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য উম, আশা প্রকাশ করতে পারেন বা ভর্তি হতে পারেন। তো স্যার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। নমস্কার স্যার। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তবে এখানে আবুল হোসেন সাহেব উপস্থিত নেই বিধায় একটা জিনিস ওনার ধারণার বাইরে চলে গেছেন। আমাদের উপস্থিতির সংখ্যা 230 প্লাস ছিল, কিন্তু বারবার হলের বাইরে
পিছনে যেহেতু আমাদের পার্ক রয়েছে, মাঠ রয়েছে, কারো বিড়ি খাওয়ার নেশা রয়েছে, কারো দেখা গেল চা খাওয়ার নেশা রয়েছে। চা কিন্তু আমি গেটের বাইরে ওখানে ফ্লাক্সে করে চা রেখেছিলাম, মানে মেশিনে করে। যত কাপ চা খাবে, আমি বলেছিলাম একজন ব্যক্তি পাঁচটা করে চা যদি খায়, বা 5 × 2 = 10, 1000 কাপ চা খাবে। আমার যতবার চা পুরাবে ততবারই চা দেবে। অনলাইন, মানে অন টাইম কাপে দেওয়া ছিল। কিন্তু মাঠের ভিতর ঘোরাঘুরি করছে, বিভিন্ন জায়গায় যে ছবি তুলছে, ওখানে আবার চিড়িয়াখানার মতো একটু মিনি পার্ক আছে, সেখানে গিয়ে ছবি তুলছে। আমি বারবার করে মাইকে, এমনকি লোক পাঠিয়ে বলছি আপনারা এনে গ্যালারি পূর্ণ করুন, কিন্তু তারা গ্যালারি পূর্ণ করেনি। আমি যখন বারবার করে বলেছি যারা প্রসাদপতি আছেন আমাকে লিস্ট দিন, কেউ বলেন 29 জন, কেউ বলেন 30 জন, কেউ বলেন 21 জন, আমি 40 জনের খাবার এনেছি, সেই খাবারগুলো নষ্ট হয়েছে। তো তারপরেও সুন্দরবন যাওয়ার সময় আমি খাবার নিতে পারিনি। আমি মেধস বাবুকে বলেছিলাম যে আপনি অন্তত কি কি খেতে পারে ইন্দ্রা, আমি তো জানি না, তো আপনি ফল ফ্রুট দিয়ে অন্তত 5-10 হাজার টাকার জিনিস কেনেন। কারণ 10 জন লোক যদি যায়, 10 জন লোক তো 3 × 10 = 30, 3,000 টাকার খাবার পায়। অন্য লোকও ক্ষুধা পাবে, সকালে খিচুড়ি খাবে, আর সেই 4টের সময় এসে খাবে, সবাই ক্ষুধা পাবে। তো সবাই যেন এর সঙ্গে খেতে পারে। তো সেটি আমি প্রস্তুতি রেখেছিলাম, কিন্তু সেটি দেখি কি গাড়িতে এসে উপস্থিত হয়নি। মোংলা পোর্টে গিয়ে ওখানে পাওয়া যায় না, তবুও আমি সেখান থেকে 1 কেস আপেল কিনে আমি ওখান থেকে করেছি। আমরা বলছি কোন বিস্কিটটা খেতে পারেন, পরবর্তীতে অনেক নিরামিষ ভোজীরা বললেন আমরা একটু বিস্কুট খেয়ে নিয়েছি। তাহলে বিস্কুট যদি খেতে পারেন, তাহলে আমি যে সকল খাবার ব্যবহার করতাম বা জোগাড় করতাম, আপনার কি সেটি খেতে পারতেন না? এটি আমাকে খুব দুঃখ দিয়েছে, যে দুঃখ আমি এখনো মানে দূর করতে পারছি না, যে আপনারা অনাহারে গেছেন। যেমন ঝুমুর পাল ম্যাডাম গাড়িতে ওঠার সময় আমাকে ফোন দিয়েছেন যে রাত্রেবেলা আমি তখন সোনাডাঙ্গা টার্মিনালে সবাইকে তুলে দেই, তো সেই সময় যে নিরামিষ হোটেল কোথায়, ওখান থেকে 7 রাস্তা আর গল্লামারি, আসতে যেতে 15-15 30 মিনিটের 1 মিনিটও কমে খাবার আনা সম্ভব নয়। উনি অভুক্ত অবস্থায় সারাদিন না খেয়ে আবার ওই সময় কিন্তু উনি গাড়িতে উঠে গেছেন। তাহলে ওনারা কি খেতে পারবেন? কেন এটি আমাকে গ্রুপে দেননি? এই যে আমাদের হল ফাঁকা ছিল, হল তো ফাঁকা থাকার কথা নয়। আমি 200 চেয়ার পেতেছিলাম, আমার লোক সংখ্যা দুপুরবেলায় 254 জন খেয়েছে। আমার 270 জনের খাবারের অর্ডার ছিল। তো কই 254 জন যদি প্রসাদ পেয়ে থাকে বা খাবার পেয়ে থাকে, 254 জন প্লাস হচ্ছে নিরামিষ 40 জন, তাহলে এই লোকগুলো, বাকি লোকগুলো কোথায় ছিল? কেন তারা আসেনি? আবার ক্রেস্ট নেওয়ার সময় অনেককে পাইনি, তারা উপস্থিত ছিলেন না, তারা নেননি, না নিয়ে চলে গেছেন। এটা হয়তো আমার এই ক্ষুদ্র উপহার কেন তারা নেবেন? এমনও লোক কিন্তু আমি বাছাই করেছি। সারাদিন আমি কিন্তু, যদিও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি, কিন্তু আমার ঘুম আসেনি। তাছাড়া সংগঠনের যে আমরা যে উদ্বোধনের সময় আমরা সবাইকে বলে দিয়েছি সকাল 6টায় আমাদের বেলুন উড়িয়ে এবং সুখের পায়রা কবুতর উড়িয়ে কিন্তু আমাদের উদ্বোধন হবে। উদ্বোধনের সময় দেখি আমরা মাত্র 41 জন লোক, পরবর্তীতে যুক্ত হলো কয়জন, প্রায় 45, ওই 55-56 জন লোক যুক্ত হলো। এটা ড্রোন ক্যামেরা দিয়ে শুট নেওয়া হয়েছে, লোক গুনে নেওয়া কোনো বিষয় নয়। তার ভিতর আমি গুনেছি, একজন লোককে গুনতে দিলেও সে কিন্তু গোনেনি। কিভাবে একটু দাঁড়াতে হবে, কিভাবে ব্যানার নিয়ে র্যালি করতে হবে, এগুলো আগে আমি বলেছিলাম যে বড় মাঠ আছে, এখানে দেখা যাবে রাস্তার মতো, চতুর্পাশে রাস্তা রয়েছে, আমরা রাস্তা দিয়ে ঘুরলে কিন্তু এটি রোডে র্যালি করার মতো মনে হতো। আমরা কিন্তু সেটিও করতে পারিনি, শুধুমাত্র মেইনটেইনের অভাবে। তাছাড়া যে আমরা যেটি উদ্বোধন করেছি, এটির আমাদের করণীয় কি, যে কিভাবে আমাদের সামনের দিকে আগানো যায়, সে ধরনের আলোচনাও আমরা পরবর্তীতে প্রত্যাশা করব কারো কারো কাছ থেকে। আমরা আগে সম্মেলনের ত্রুটি বিচ্যুতি আমরা আহ জেনে আসি। তার ভিতর আমরা এবার জানবো হচ্ছে আমাদের এই অনুষ্ঠানকে যিনি সভাপতিত্ব করে যে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন, এই বয়সে উনি 2 দিন আগে এসে তারপরে ধরেন থেকে সর্বক্ষণ ওনার মতো মানুষকে, যে আমার মতো সমান শ্রম, বিশেষ করে নীরজ কান্তি রায় স্যার, তারপরে জেকে দেব স্যার, আর স্বপন কুমার চক্রবর্তী স্যার যতটা দিয়েছেন, এতটা আমি আর কারো কাছ থেকে খুব একটা পাইনি। এটা আপনারা মনে যাই করুন, আমি এটা বলতে বাধ্য হব। তো আরেকজন ব্যক্তিকে পেয়েছি সুবল মালাকার, তাকে কোনো কিছু বললে সে সঙ্গে সঙ্গে করেছেন, যেমন আমাদের সুব্রত বাবু অত্যন্ত স্নেহের। তো ইনারা করেছেন তো স্নেহের পরবশে, ইনাদের কথাকে কিন্তু আমার এখানে বড় করে মূল্যায়ন করার কিছু নেই। তো আমাদের মেইন যারা ছিলেন, থানার মধ্যে সভাপতিত্ব যিনি করেছেন,
স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, আপনার বক্তব্য আশা করছি যে আপনি কি কি ত্রুটি উপলব্ধি করেছেন। ধন্যবাদ স্যার, নমস্কার। আহ, ডাইসে কে কে আছে তো আপনার দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আপনার এবং আপনার সারথীদের ভূমিকার মধ্যে কোনো তুলনাই হয় নাই। নাম্বার ওয়ান, সাথে সাথে নীরজ স্যারের ভূমিকা এবং আমাদের জয়ন্ত স্যারের ভূমিকা অতুলনীয়। তবে ব্যর্থতা যেটা আছে সেটা হচ্ছে যে আমি সহ আমাদের সিনিয়র বেজ এবং জুনিয়র বেজের আমাদের অনেকগুলো ব্যর্থতা আছে, তার মধ্যে আমি সহ। যেমন আমরা যদি আপনার মানে যেভাবে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারতাম, সেটা হচ্ছে যে আপনি একটু করে টাচ করেছেন পায়রা উড়ানোর সময় আমরা রুম থেকে যদি কিছু লোককে ডেকে নিতে পারতাম, বা যারা অন্য হোটেলে ছিল তাদেরকে যদি কল করে আপনার ডেকে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের আরো কিছু আপনার মানে লোক বেশি হতো। দ্বিতীয়ত যেটা আমার দৃষ্টিকোণ হয়েছে সেটা হচ্ছে যে ভিডিও লাইভে এবং জুমের সামনে পর্দার আশেপাশে কোনো আমাদের ভলান্টিয়ার ছিল না। সেখানে স্ক্রিনে বারবার লোক আসা যাওয়া করতেছিল। এটা আমার চোখে আপনার মানে পড়েছে। এটা একটা বিষয় আমি উপলব্ধি করেছি। আরেকটা বিষয় যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে যে ডাইসের পেছনে কিছু অপ্রয়োজনীয় লোক আপনার মানে দাঁড়িয়েছিল, যাদের ওখানে দাঁড়ানোর কথা না। যে কারণে অনেক সময় আপনি বক্তৃতা দেওয়ার সময় বা আপনি প্রাইজ দেওয়ার সময় ওই ব্যানারটা ওইভাবে আপনার যেটুকু দেখার প্রয়োজন সেটুকু আপনার আসে নাই। তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমরা শিক্ষার্থীরা তো একেবারে লন্ডন যাচ্ছি না, যে আমাদের একেবারে এত মেসেজ, অন্তত নীরজ কান্তি স্যার সম্ভবত এবং আমরা দুইজনেই বোধহয় আপনার ওই দিন একটু নার্ভাস ছিলাম। জয়ন্ত স্যার বোধহয় ঠিক ছিল, যার প্রেক্ষাপটে মানে আমি কোথায় হারিয়ে গেছিলাম তার ভিতরে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমার ওয়াইফ আপনার যেহেতু আপনি জানেন যে ওকে নিয়ে গেছিলাম, ওর দুইবার প্রেশার ফল করেছে, একবার ডায়াবেটিস নীল হয়ে গেছে। এর ভিতর দিয়েও আমি ইশারায় ইশারায় ওইভাবে আপনার মানে রক্ষা করেছি। আরেকটা বিষয় ছিল, আমি যেদিন আপনার যাত্রা করি সেদিন আমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি চক্ষু হাসপাতালে ছিলাম। আমার চোখে জল পড়ছিল, চোখ লাল হয়ে গেছিল, কিন্তু আপনাকে আমি শুনাই নাই, কাউকে শুনাই নাই। যেহেতু অনুষ্ঠানের সুবিধার্থে আমি কোনো রকমের কোনো সমস্যা আপনাকে তুলে ধরি নাই, কোনো কথা বলি নাই। যাই হোক, তো এখানে বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যে মেসেজের কথাটা আবারও বলতে হচ্ছে যে আমি গাড়িতে উঠছি, আমি কোন গাড়িতে উঠবো, এ কত টাকা, কোথায় নামবো, কেন আমাদের আভা সেন্টারের এই ঠিকানাটা তো আমাদের কাছে আছে। তাহলে আমরা খুলনার বাসে আসি, ট্রেনে আসি, যেখানে আসি দিক নির্দেশনা তো আছে। আমরা তো এতই একেবারে অজ্ঞ না যে যে আমরা ওই আভা সেন্টারটা চিনবো না, ওরকম কোনো জায়গা না। এক কথাকে বারবার করে আপনার মানে হাজারটা মেসেজের উত্তর নীরজ স্যার একাই দিতে হয়েছে। এটা আমি ফলো করেছি। এটা কিন্তু কামনা করা আমাদের এইভাবে আপনার মানে মেসেজ দেওয়াটা ঠিক না। হ্যাঁ, প্রয়োজনে আপনার মানে দুই একটা মেসেজ আমরা আশা করতে পারি, দিতে পারি বিশেষ বিশেষ ক্ষেত্রে। কিন্তু একেবারে আমি গাড়িতে উঠছি, আমি কোথায় নামবো, আমি ওখান থেকে কিভাবে যাব, ওখান থেকে কত টাকা ভাড়া, রেল স্টেশনে নেমে কিভাবে যাব, রেলের ভাড়া কত, কোন হোটেলে থাকবো, ইত্যাদি 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 ইত্যাদি, যেগুলো কোনো প্রয়োজন ছিল না। এটা আমাদের নিজেরা নিজেদের মধ্যে সংশোধন করে নিতে হবে। তারপরে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যে আমিও আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি, যার প্রেক্ষাপটে যদিও কিছু বলার ছিল ওগুলো কিছু বলতে পারি নাই। এটার জন্য আমি নিজে দুঃখ প্রকাশ করতেছি। আর এখানে চট্টগ্রাম থেকে ওভারঅল যে দুই তিনজন মানুষ আপনার ডিস্টার্ব করেছে, আপনি যদি নাম বলতে চান তাহলে আমি তাদের নামও আপনাকে বলতে পারবো। ওই তিনজনে একটু আপনার মানে ডিস্টার্ব করেছে, আমি তাদেরকেও আপনার আমার দৃষ্টিভঙ্গিতে আপনার রেখেছি। আর আমি যে সম্মাননা পেয়েছি এটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এটা ভোলার মতন নয়। এটা আমার জীবনে একটা স্মরণীয় মাইল ফলক হিসাবে হয়ে থাকবে।
তো হ্যাঁ, আর খাবারের কথা যেটা বলছেন, প্রসাদ পাননি বা মিষ্টি পাননি, মিষ্টি তেমন ছিল না স্যার আমার বোর্ডে। যখন আপনারা সবাই গেছেন, আমি এবং আমার ওয়াইফ যখন আপনার বোর্ডে ছিলাম, এরপরে আসার পর সবাইকে আমি মিষ্টি নিজ হাতে দিয়েছি। ওখানে কোনো ইয়ে ছিল না। তবে আপনি যাদের কথা বলছিলেন আমি একটু করে শুনছিলাম, আমি তো প্রথম থেকে জয়েন করতে পারি নাই। এই যে হ্যাঁ, আপনার আমাদের চক্রবর্তী বাবু আর কে উনারা আহ, আহম, অন্য বোর্ডে ছিল। ওই বোর্ডের দায়িত্ব তো আমার ছিল না, নাম্বার ওয়ান। ওই বোর্ড থেকে আমাকে ওই সময়ে আপনার মানে এই মিষ্টিগুলো সরবরাহ করা হয়েছিল। এরপরও আমি কিছু রিজার্ভ রেখেছিলাম। কিন্তু যখন আমরা হরিণের এখানে আমি আমার ওয়াইফ আপনার মানে গেছি, তখন বান্দরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ওই এক্সপিরিয়েন্সটা ছিল না। এটা যদি আপনার থেকে শুনতে পারতাম তাহলে আমি ওগুলো আমার ওয়াইফকে দিয়ে আপনার বোর্ডে রেখে যেতে পারতাম। কিন্তু বান্দরের যন্ত্রণায় ওখান থেকে ধনিয়া পাতা নিয়ে ওর থেকে আবার প্যাকেট খুঁজে আপনার ওটাকে টুপির ভিতরে মোড়াইয়ে মাথার উপর করে 15-20 মিনিট, আধা ঘন্টার মতো রেখেছিলাম। কিন্তু শেষ অবধি আসার সময় ঘাটও আপনার মানে রাখতে পারি নাই। ওই বান্দরে আপনার মানে যে রিজার্ভ গুলো রেখেছিলাম ওগুলো বান্দরে আপনার নিয়ে গেছে। না হলে আমি কিছু রিজার্ভ আপনার মানে মিষ্টি এবং প্যারা আপনার রেখেছিলাম। তো এই ছিল বিষয়। তো ভুলগুলো আমাদের উচ্চতর বেসের এবং আমি সহ আমাদের যারা জুনিয়র আছে। তবে সিলেটের একজন আপনার বাজে খুব ভূমিকা পালন করছে, যে চক্রবর্তী, উনি আমাদের বড় ভাই বোধহয় সম্ভবত। ও বাজে আমাদের যথেষ্ট ভূমিকা পালন করেছে। আর আপেলও আমি আপনার যথেষ্ট পরিমাণ দিয়েছি। যে হ্যাঁ, আমার বোর্ডের মধ্যে আপেল এবং মিষ্টি পাই নাই এরকম কোনো লোক নাই স্যার। এই হচ্ছে আপনার মানে সার্বিক অবস্থা। তো আমরা যে জিনিসগুলো আপনার ত্রুটি বিচ্যুতি দেখছি, ওভারঅল এভলিউশন সাহেব তো 60% বলছে, কিন্তু আপনার সৈন্যরা, আপনি সহ আপনার সৈন্যরা যথেষ্ট ভূমিকা পালন করছে। আপনার সৈন্যর মধ্যে মেধাসমণি ব্যানার্জি সহ আপনি সহ এবং নীরজকান্তি স্যারের তো কথা বলাই মানে এটা অফুরন্ত অফুরন্ত, এটা বলা যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এরকম ব্যস্ততা ভিতর দিয়ে উনাকে থাকতে হয়েছে। তারপরে আপনার জয়ন্ত স্যারও আপনার মানে করেছে। আর আপনার শূন্য যারা আছে 4-5 জন, আমি সবার নাম বলতে পারতেছি না, তার মধ্যে হলের একজন ইয়ে ছিল বোধহয়, ম্যানেজমেন্টের একজন লোক ছিল, উনি সহ অসাধারণ বক্তব্য রেখেছেন এবং ওনারা আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। যার প্রেক্ষাপটে ওভারঅল খাওয়ার ব্যাপারে কোনো প্রশ্নই আসে না। এমন খাওয়ার মানে আপনি দিয়েছেন, খেয়ে আপনার মানে ইয়ে করার, সমালোচনা করার মতন কোনো লোক হয়তো মানে আমি খুঁজে পাচ্ছি না। খাবারের মান এবং খাবারের পরিবেশনা, হোটেলের অবস্থান এবং আপনার যেটা যে খাওয়ার ডাইনিং টেবিল যেটা ওরা যেভাবে আপনার মানে সার্ভ করেছে সেটা, এবং সুন্দরবনেও যেভাবে আপনি মানে ক্যাট চালানোর খাওয়াইছেন কথা সেটা, বলতেছে। ইত্যাদি ইত্যাদি। এটার ব্যাপারে শতভাগ হয়তো নিরামিষভোজী দুইজন না পেয়ে থাকে, ওনারা কিন্তু আমাকেও আপনার মানে বলে নাই বা আমার নলেজে ছিল না। থাকলে আমি নিজেই আপনার মানে ব্যবস্থা করতাম। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে যে দায়িত্ব বন্টন, যে এই জিনিস এটা করবে এখানে হৃদয় নন্দীকে আমি অভিযোগ করব, হৃদয় নন্দীও আমাকে কোনো বা আপনার কাউকে কোনো দায়িত্ব তেমন ভাবে পালন করে নাই। যেহেতু ও একদিন আগে গেছে, তার আপনার আরো একটু অ্যাডভান্স হওয়া উচিত ছিল। ভালোবাসা থেকে এই কথাটা বলছি। তো এটা হচ্ছে যে আপনার মূল অবস্থান। তো এগুলো শুধরে নিয়ে যাব আমরা ইন ফিউচারে। এবং সাথে সাথে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাকসেস আমাদের আপনার 90%, আমরা ওইগুলোকে আপনার 10%-এ নিয়ে আসতে পারি। এটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার মানে অনেক অসঙ্গতি পেলেও ওভারঅল এরকম অনুষ্ঠান আপনার বাংলাদেশে কোথাও হয়েছে কিনা সেটা আমার আপনার মানে জানা নাই।